বেশ, এবার দেখ, যতটা বলা হয়েছিল তারপর থেকে একই বিভবে দুটি পরিবাহীর মধ্যে আধান বণ্টন, একই বিভবে দুটি পরিবাহীর মধ্যে আধান বণ্টন, দুটো পরিবাহী, এটা এই একটা পরিবাহী, এই একটা পরিবাহী, অন্তরক স্ট্যান্ডের ওপরে দাঁড় করানো আছে। এখন এখানে আমরা টোটাল এর ধারকত্ব, এই পরিবাহীর ধারকত্ব C1, এটাও একটা পরিবাহী, তার ধারকত্ব C2। টোটাল চার্জ কত দিলাম? কিউ চার্জ এখানে দিলাম। এটা একটা কানেক্টিং ওয়্যার, এটাও পরিবাহী, এর মধ্যে আধান যাতায়াত করতে পারে। নিয়ে এ কত শেয়ার পেল? Q1 চার্জ শেয়ার পেল ধরলাম, আর এ পেল Q2 চার্জ শেয়ার পেল। তাহলে টোটাল চার্জ কত আছে? Q1 প্লাস Q2 সমান Q হবে। এখন যেহেতু তার দিয়ে যোগ করা আছে, তাহলে ওদের বিভবটা সমান হবে। বিভবের পার্থক্য থাকলে আধান যাতায়াত করবে, আর বিভব সমান হয়ে গেলে আধান আর যাতায়াত করবে না। তো সাধারণ বিভব কত হবে না, এরও বিভব কত না, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি ফর্মুলা। তাহলে এতে Q1 আধান আছে, C1 ধারকত্ব, তাহলে তার বিভব কত? ভি ইজ ইকুয়াল টু Q1 বাই C1। এরও তাই বিভব ভি, তাহলে এরও কত হবে? Q2 বাই C2। যেহেতু তার দিয়ে কানেক্ট করা আছে বলে বিভবটা সমান হবে। তাহলে এখন দেখ, এইটাকে ভি, আমরা জানি A বাই বি সমান C বাই ডি হলে সেইটা সমান লেখা যায় A প্লাস সি বাই বি প্লাস ডি। সেই রকম এখানে তাই করা হয়েছে এটা। এবং Q1 প্লাস Q2 সমান কিউ যদি হয়, তাহলে ভিটা সাধারণ বিভবটা কত হয়ে গেল? কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই C1 প্লাস C2। এ প্রথম পরিবাহীতে আধান কত আছে না, Q1, তার ধারকত্ব C1, তাহলে কিউ সমান হবে CV। তাহলে Q1 সমান কত? C1V। এবং C1-এর মান লিখলাম, ভি বার করে এসেছি আগে এখানে, কিউ বাই C1 প্লাস C2। তাহলে Q1 কত আছে? প্রথম পরিবাহীতে আধান আছে C1 কিউ বাই এই যে C1 প্লাস C2। দ্বিতীয় পরিবাহীতে আধান কত আছে? ঠিক সিমিলারলি একই রকম করা হয়েছে, C2 কিউ বাই C1 প্লাস C2। তাহলে Q2 সমান হচ্ছে C2 কিউ বাই C1 প্লাস C2। তাহলে এখানে তুমি একটা বিষয় এখানে দেখতে পাচ্ছ যে Q1 বাই Q2 যদি করি, তাহলে আমরা কত পাচ্ছি? C1 বাই C2। অর্থাৎ যার ধারকত্ব যত বেশি হবে, যদি তারা সাধারণ বিভবে থাকে, তাহলে সে তত বেশি আধান ধারণ করবে। বিভব সমান হলে যার ধারকত্ব যত বেশি, তার আধান তত বেশি, কিউ প্রপোর্শনাল টু সি। এবং এখানে তুমি বুঝতে পারছো যে রেশিও অনুপাতে যদি C1:C2 হয়, তাহলে সেই অনুপাতে এই আধানগুলো তারা শেয়ার করেছে। এই যে মোট রেশিও, এটা মোট রেশিও, আর এখানে নিজের রেশিও ইনটু টোটাল চার্জ, সেই হিসাবে এটা বণ্টিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আধান যদি কোনো দুটো পরিবাহীর মধ্যে বণ্টিত হয়, তারা তাদের সাধারণ বিভবে পৌঁছবে এবং নিজের ধারকত্ব অনুপাতে তারা আধানটাকে শেয়ার করবে। নেক্সট, এটা আবার একটা, যে এখানে কিন্তু দেখো যে বিভিন্ন বিভবে আহিত দুটি পরিবাহীর আধান বণ্টন। তো বিভিন্ন বিভবে আহিত হয়ে আছে আগে থেকে। আগেরটা যেমন আমরা আধান দিলাম, হ্যাঁ, প্রথমে কোনো আধান ছিল না, এটা আইসোলেটেড একটা পরিবাহী, এটাও একটা পৃথক পরিবাহী। তো এর ধারকত্ব C1 এর C2, এতে Q1 চার্জ আগে থেকে দেওয়া আছে, এটাতেও Q2 চার্জ দেওয়া আছে। তাহলে ডেফিনেটলি এর বিভব কত হবে? V1 সমান Q1 বাই C1, এর V2 সমান কত হবে? Q2 বাই C2। তো Q1 সমান কত হবে? তাহলে C1 V1, Q2 সমান C2 V2। এরপরে পরিবাহী দিয়ে যুক্ত করা হলে, দেখানো নেই, তুমি দেখিয়ে নিতে পারো এটা, যে এরপরে এটাকে পরিবাহী দিয়ে যোগ করা হয়েছে, এটা পরিবাহী এদের মধ্যে এনে যোগ করে দেওয়া হয়েছে। তো আগের মতোই। তো পরিবাহী দিয়ে যোগ করলে কি হবে না, বিভবের পার্থক্য থাকলেই আমরা বলেছি যে আধানের বণ্টন হবে। মানে আধান এক জায়গা থেকে অন্য জায়গায়, উঁচু বিভব থেকে নিচু বিভব দিকে যাবে। তো এখানে সাধারণ বিভব হলো ভি মনে করছি। তো এখন বিভব আগে ছিল V1, যোগ করার পথে কত হয়ে গেল? ভি হয়ে গেল, এরও ভি, এরও ভি। তাহলে এখন এতে কত আধান থাকবে না, C1V থাকবে, এতে কত থাকবে? C2V। তাহলে আমরা বলতে পারি C1V প্লাস C2V, ভি কমন নেওয়া হয়েছে, সমান আগে যে আধান ছিল C1V1 প্লাস C2V2। আধানের সংরক্ষণ সূত্র, আধান কখনোই কোথাও চলে যাবে না, নতুন করে কোথাও আধান আসবে না। সুতরাং যোগ করার পরে মোট যে আধান দুটো পরিবাহীতে, যোগ করার পূর্বে একই আধান ছিল, সেটাকেই আমরা এখানে ইকুয়েট করেছি।
এবং ভি সমান কী হয়ে গেল তাহলে সাধারণ বিভব C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। এই ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট, যে সাধারণ বিভব কত হয় না C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। আচ্ছা, এখন প্রথম পরিবাহীতে তাহলে এখন আধান কত হবে? আগে তো আধান ছিল Q1, তখন বিভব ছিল V1, এখন আর বিভব V1 নয়, এখন বিভব V। তাহলে প্রথম পরিবাহী ডেফিনেটলি তাদের মধ্যে আধানের বন্টন আবার হয়ে গেছে, এ কিছু দিয়েছে ও কিছু নিয়েছে, নিয়ে এর আধান এসে গেছে Q1 ড্যাস্ট প্রথমটার। তাহলে কী হবে? C1V। তুমি C1 লিখলে, ভি যে ফর্মুলা পেয়েছো সেটা বসিয়ে দিলে। সিমিলারলি দ্বিতীয়টা কত আধান পাবে না Q2 ড্যাস্ট C2V। C2 আছে, ভি এর মান আবার বসিয়ে দেওয়া হয়েছে। এখন এগুলো তাদের মানে কানেকশনের পরে, তার দিয়ে কানেকশনের পরে পরিবাহী দুটো এই আধান পেলো এরা। এখন V1 যদি V2, আমরা ধরে নিলাম যে V1টা বড় V2 এর থেকে, তাহলে আমরা বলতে পারি যে V1 মানে প্রথম পরিবাহী থেকে দ্বিতীয় পরিবাহীতে আধান চলে গেছে। আধান যদি চলে যায় তাহলে প্রথমে যা বিভব ছিল পরে বিভবটা কমে গেছে। তাহলে প্রথমে বিভবটা বেশি ছিল, V1 ছিল, এটা V2 ছিল। তাহলে V1 গ্রেটার দ্যান V2 যখন ধরে নিচ্ছি, তাহলে আধান যদি এখান থেকে এখানে চলে গিয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে আধান বেশি আগে ছিল, চলে গেছে বলে কমে গেছে। তাহলে Q1 ড্যাশটা কী হবে? কম হবে, Q1টা বেশি হবে। আর এদিকে আবার কী হবে না, এর Q2 ড্যাশ যদি ধরি, তাহলে Q2 ড্যাশ আধানটা কী হবে? বেশি হবে, Q2টা কম হবে। নিয়ে আমাদের ফাইনালি দেখো যে প্রথম পরিবাহী কর্তৃক বর্জিত আধান, প্রথম পরিবাহিত আধান ছেড়ে দিয়েছে, তাহলে সেই বর্জিত আধান কত হবে না Q1 ছিল আগে, Q1 ড্যাশ পরে হয়েছে। তাহলে এটা ডেল কিউ বললাম, যতটা আধান চলে গেছে। তাহলে আগে কত ছিল? তার বিভব ছিল V1, ধারকত্ব C1 V1 আধান ছিল, আর পরে আধান এটা বার করেছি, Q1 ড্যাশটা আগের পাতায় বার করা আছে। এই কোয়েশ্চেনটা করে গেলে ডেল কিউটা পাচ্ছি C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। অর্থাৎ এটা মনে রাখবে ফর্মুলাটা, যে আধান কতটা চলে যাবে, আধান ক্ষয় কতটা না গুণফল বাই যোগফল ধারকত্বের ইন্টু বিভবের পার্থক্য দুটো পরিবাহীর মধ্যে। এই আধানটা যদি চলে যায়, আধানের সংরক্ষণ নীতি কী বলছে? দ্বিতীয় পরিবাহীটা কিন্তু এই পরিমাণ আধানই সে সংগ্রহ করবে। প্রথম পরিবাহী এই পরিমাণ আধান ছেড়ে দেবে, দ্বিতীয় পরিবাহী এই পরিমাণ আধানই কিন্তু সংগ্রহ করবে প্রথম পরিবাহী থেকে। এখানে শক্তির একটা ব্যাপার আছে, সেই শক্তিটা বলতে গেলে আমাদের প্রথমে একটা জানতে হবে শক্তির রাশিমালাটা আমাদের করা নেই। তাহলে কোনটা এই শক্তির রাশিমালা খুবই ইম্পর্টেন্ট। এটা আগে যেটা পড়ে এলে যে দুটো বললাম, এটা পরীক্ষায় কিন্তু থিওরি আকারে এরকম পড়ে না, যে ফর্মুলাগুলো ব্যবহার করা হয়েছে সেই ফর্মুলাগুলোই কাজে লাগে মূলত। কিন্তু এখন যেটা করবে এটা কিন্তু আমাদের পরীক্ষাতে জন্য ইম্পর্টেন্ট ভীষণই, যে কোনো আহিত পরিবাহী স্থিতিশক্তি কত না। আমরা মনে করছি একটা পরিবাহী নিয়েছি এরকম, তার ধারকত্ব C, একে টোটাল আধান দিয়েছি Q এবং বিভব উন্নীত হয়েছে কত? ভিতে। যত আধান দেব বিভব বাড়তে বাড়তে ভি হয়েছে। তো আমরা তো একবারে আধান কিউ, ক্যাপিটাল কিউ পরিমাণ আধান তো একবারে দিইনি, আস্তে আস্তে এখানে আধান একটু করে নিয়ে এসেছি, আর ওর বিভব একটু করে বাড়তে ভি হয়ে গেছে, আধানটা বাড়তে কিউ হয়ে গেছে। তো আমরা এইরকম মনে করছি যে কোন একটা সময়ে পরিবাহিত আধান কত ছিল? কিউ আধান ছিল তখন, মানে আমরা দিয়ে যাচ্ছি তো, দেওয়া কোনো শেষ হয়নি, প্রসেসটা চলছে। কোনো একটা মুহূর্তে দেখছি স্মল কিউ পরিমাণ আধানে আহিত হয়েছে, এবং তখন বিভবটা ক্যাপিটাল ভি হয়নি, ক্যাপিটাল ভি এর থেকে কম হয়েছে, স্মল ভি হয়েছে। এই অবস্থায় আমরা আরও ডিকিউ পরিমাণ আধান এখান থেকে এনে এখানে দিলাম, ডিকিউ পরিমাণ আধান আবার এখানে দিচ্ছি। তাহলে ডিকিউ পরিমাণ আধান দিলে তার কত কাজ করতে হবে না বলের বিরুদ্ধে। তুমি দেখো ও যখন আধান ধরে আছে না, তখন আরেকটা আমরা একই জাতীয় আধান দিচ্ছি, মনে করো পজিটিভ আধানে দিচ্ছি, ছোটো হাতের কিউ পরিমাণ আধান আছে পজিটিভ, আমি দিই ছোটো হাতের ডিকিউ পরিমাণ আধান আমি এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু এ বিকর্ষণ করবে, নিতে চাইবে না আধানটা। তাহলে কিছুটা বল প্রয়োগ করে, বাইরে থেকে বল প্রয়োগ করে এটা কিছু এই আধানটাকে নিয়ে আসতে হবে, তাহলে কিছু কাজ করতে হবে। আমরা জানি কাজ সমান হচ্ছে যে বিভব ইন্টু আধান। বিভব ছিল কত? ভি, আনছি কত? ডিকিউ। তাহলে ভি ইন্টু কিউ হয়, এখানে ভি ইন্টু ডিকিউ হবে। আর যতটা কাজ করতে হবে বলের বিরুদ্ধে সেটা স্থিতিশক্তি রূপে জমা হয়। তাহলে ডিইউ সমান কত হলো? ভি ইন্টু ডিকিউ। তো এখানে আমরা দেখো করেছি
ইন্টিগ্রেশন অফ ডিইউ। ইন্টিগ্রেশন অফ ডি কী চেঞ্জ করা হয়েছে না, ভিটাকে এখানে দেখো ভি একটা ভেরিয়েবল, আবার কিউ একটা ভেরিয়েবল, দুটো ভেরিয়েবলে ইন্টিগ্রেশন করা যায় না। সেই জন্য আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, স্মল কিউ বাই সি। সেই সময় আধান ছিল ছোটো হাতের কিউ, কিউ বাই সি। এখানে সিটা বাইরে বার করে দিয়েছি কারণ এটা কনস্ট্যান্ট বলে। আর কতটা আধান যাবে মোট ডিকিউ ডিকিউ করে না, 0 থেকে স্টার্ট করেছিলাম, ক্যাপিটাল কিউ হয়ে গেলেই মোট আধান দিয়ে দেওয়া হবে। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে 0 টু কিউ, কিউ ইন্টু ডিকিউ, তার ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে 1/c কিউ স্কোয়ার বাই 2, লিমিট 0 টু কিউ। তাহলে কত হয়ে গেল, ইউ সমান হাফ সি, হাফ কিউ স্কোয়ার বাই সি। এই যে ইউ সমান কত হলো, হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা স্থিতিশক্তি। এগুলো চেঞ্জ করা যায় কারণ কিউ ভি আর সি এদের মধ্যে ইন্টার রিলেশনশিপ আছে। আমি যদি কিউ এর জায়গায় সিভি লিখে দিই তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার, এটা সি কেটে গিয়ে হাফ সিভি স্কোয়ার। আবার আমরা যদি মনে করি যে না, আমরা এই কিউ আর কিউ বাই সিকে ভি করলাম একটা, বা একটা সিভিকে কিউ করলাম, তাহলে হাফ কিউ ইন্টু ভি, তিনটে ফরম্যাটে আমি ফর্মুলা পেলাম। এই দুটোই মূলত বেশি ব্যবহার হবে, এই ব্যবহারটা খুব কম হবে। তাহলে স্থিতিশক্তির ফর্মুলা তুমি পেয়ে গেলে। নেক্সট আমরা আগে যেটা করেছিলাম, অর্থাৎ আগের টপিকটা, যে সেই তুমি দেখলে যে ডেল কিউ কতটা আধান, ওই যে দুটো বিভিন্ন বিভবে আহিত দুটো পরিবাহীর মধ্যে যদি সংযোগ ঘটায় তাহলে কতটা পরিমাণ আধান মানে একটা পরিবাহী থেকে অন্য পরিবাহীতে চলে যায়, তার রিলেশনটা পেয়েছিলাম এইটা। এখন হচ্ছে আধান যখন যাবে তখন তো পরিবাহীর মধ্যে দিয়ে যাবে, তখন তো শক্তি কিছুটা খরচ হয়ে যাবে, শক্তি ব্যয় হয়ে যাবে। তুমি জানো তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে সেখানে কিছু তাপ শক্তি রূপে ব্যয়িত হয়ে যায়। আমাদের এখন সেইটা বার করব যে ডেল ইউটা কত হবে, অর্থাৎ কতটা শক্তি ক্ষয় হবে। না, প্রথমে শক্তি ছিল মনে করছি U1, পরে শক্তি হয়েছে সংস্থাটা টোটাল দুটো মিলে, প্রথমে শক্তি ছিল U1, পরে হয়েছে U2। তাহলে প্রথমে তুমি দেখো প্রথমকার শক্তি, এটা লিখেছি ঠিক লেখা হয়েছে যে হাফ C1 V1 স্কোয়ার, প্রথম পরিবাহীর স্থিতিশক্তি, প্লাস হাফ C2 V2 স্কোয়ার, দ্বিতীয় পরিবাহী স্থিতিশক্তি, মোট শক্তি এটা প্রথমকার। আর কানেকশন করার পরে শক্তি কত হয়েছে না, হাফ ওদের মোট ধারকত্ব কত C1 প্লাস C2, হাফ CV স্কোয়ার ফর্মুলা হবে। কমন বিভব কত ছিল ভি স্কোয়ার। এবং এই যে এক্সপ্রেশনটা আছে, আমি এই এক্সপ্রেশনটা কিন্তু আর আমি ডেরিভেশনটা বলবো না, ধাপে 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 দেখে যাবে। দেখে যাওয়ার পরে লাস্ট দেখবে এই একটা সম্পর্ক আসবে যে কতটা শক্তি ক্ষয় হয়, হাফ গুণফল বাই যোগফল V1 মাইনাস V2 এর হোল স্কোয়ার। আধান ক্ষরণের ফর্মুলাটা তুমি ভাবো, ডেল কিউটা কী ছিল, হাফটা ছিল না, আর V1 মাইনাস V2 তার পাওয়ার 2টা ছিল না, এটা ছিল। কিন্তু শক্তি ক্ষয় কী হলো, হাফটা এসে গেল, আর বিভবের এইটা হচ্ছে স্কোয়ার এসে গেছে। তুমি জানো শক্তি মানে ভি স্কোয়ার আসতে হবে, কারণ এই জায়গাটা হচ্ছে তুল্য ধারকত্ব এসে যাবে এখানটা। তাহলে এটাও তোমার মনে রাখতে হবে শক্তি ক্ষয় কতটা হয়। ফর্মুলার ডেরিভেশনটা তুমি আবার খাতায় করে দেখে নেবে তোমরা। নেক্সট আমরা চলে আসছি যে ধারক। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা বলছি যে কোনো পরিবাহী সে কিছুটা আধান ধরে রাখতে পারে, সে কিছুটা আধান ধরে রাখতে পারে। তো ধারক আবার কী রকম না, আমরা যদি ভাবি, ধরো তুমি জল ধরার একটা পাত্র বিবেচনা করছো, তুমি যদি মনে করো যে আমি জল ধরার পাত্রটাকে মানে একটা ওই সিমেন্ট বালি মাখায় যেটাতে যে কড়াইতে, সেটা একটা পাত দিয়ে তৈরি, কিন্তু সেটা কি জল ধারণের জন্যে উপযুক্ত না, বেশি জল সেটা ধরবে না। কিন্তু ওই পাতটাকে নিয়ে যদি আমি একটা সুন্দর মানে কি বলবো কলসির মতো শেপ দিই, হ্যাঁ, তাহলে কিন্তু অনেকটা পরিমাণ জল সেখানে ধারণ করবে। আমি এই কথাটা বললাম এই কারণে যে কোনো পরিবাহী সে কিছুটা আধান ধরে রাখতে পারে, কিন্তু কোনো পরিবাহীকে যেমন ওই সিমেন্ট বা বালি মাখা মশলা মাখার কড়াইটা কিন্তু কিছুটা জল ধারণ করতে পারে, কিন্তু খুব বেশি জল ধারণ করতে পারে না। সুতরাং ওকে জল ধরার পাত্র হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে আমরা ওই পাত্রটাকে নিয়েই কিন্তু জল ধরার পাত্র হিসেবে একটা কলসিকে ব্যবহার করতে পারি। তেমনি ধারকতায় একটা পরিবাহী সে কিন্তু বেশি আধান ধারণ করতে পারবে না। তো আমরা যদি একটা বিশেষ ব্যবস্থা নিই যাতে করে সে অনেক বেশি আধান ধরতে পারে, সেরকম একটা ব্যবস্থা যদি নিই, তবে তাকে আমি বলবো ধারক বলবো। অর্থাৎ যে কোনো পরিবাহী আধান ধারণ করতে পারে, সেটা আমরা দেখে এলাম এতক্ষণ পর্যন্ত। পরিবাহী ধারক নিয়েই চর্চা হয়েছে, কিন্তু তাকে ধারক হিসেবে ব্যবহার করতে পারবো না। ধারক এমন একটা হবে যে কতগুলো বিশেষ ব্যবস্থা অবলম্বন করলে তাকে আমরা কিন্তু একটা ধারকে পরিণত করতে পারবো। সংজ্ঞা এখানে দেওয়া আছে, দেখে নেবে।
কী করলে ধারকত্ব বৃদ্ধি পায় আমরা আগে বলা ছিল, দেখবে ওইখানটা পড়ে নেবে একবার, যে কীভাবে ধারকত্ব বাড়ানো যেতে পারে। আচ্ছা, এটা হবে ধারকত্ব, একটি ধনাত্মক রাশি হবে। বাস্তবে যে কোনো আহিত পরিবাহী ধারক, কারণ সে কিছু না কিছু আধান ধরে রাখতে পারে। এবারে ধারকটাকে আমরা কী ব্যবস্থা নিলে তার ধারকত্ব বৃদ্ধি পাবে, ধারকত্বটা প্রচুর বাড়িয়ে দিতে পারলেই কিন্তু আমরা তাকে ধারক হিসাবে বিবেচনা করতে পারবো। আমরা আগে দেখেছিলাম যে, আমি সেটা দেবে আগের ইয়েতে বলেও ছিলাম, যে একটা পরিবাহী, সে কিছুটা, এটা পাত মনে করো, তো সে তো কিছু আধান ধরে রাখতে পারে। এখন আমরা বলেছিলাম যে এর আধান ধারণ ক্ষমতাটা, ছবি আঁকিয়ে দেখিয়েছিলাম, দেখবে এরকম ছবি আঁকার ছিল, তুমি ওই ভিডিওটা আবার দেখে নেবে, যে এটা রাখলে পরে একটা পাশে একটা পরিবাহী রাখলে কি হয় না, তার ধারকত্ব বেড়ে যায়। পাশে একটা পরিবাহী রাখলে ধারকত্ব বেড়ে যায়। আবার একে যদি ভূ সংলগ্ন করে দিই তাহলে আরও ধারকত্ব বেড়ে যাবে। কেন বেড়ে যাবে না, মনে করো এটা প্লাস আধান ছিল, তো এটাতে কী হবে, এই প্রান্তে কী আসবে, মাইনাস আসবে, আর এখানে কী আসবে, প্লাস আসবে। প্লাসটা কি বদ্ধ আধান, এইটা বদ্ধ আধান, এটা মুক্ত আধান, এটা চলে যাবে। তাহলে দেখা যাবে টোটালি এর বিভবটা কী হলো, কমে গেল। এটা আমি কিন্তু দেখিয়েছি আগে। আরও যদি আমরা এটাও দেখিয়েছিলাম যে বিভব আরও কমতে পারে যদি এখানটা একটা পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করিয়ে দিই। তাহলে একটা ধারক কীভাবে হবে, একটা পাত ক্ষেত্রফল বেশি হলে তার ধারকত্ব বাড়ে, তাহলে পাতটার ক্ষেত্রফল প্রথমত বেশি নিয়ে নেব, পাশে একটা অনুরূপ পরিবাহী পাতকে রেখে দেবো, তার জন্য ধারকত্ব বৃদ্ধি পাবে বা বিভব কমে যাবে। এবং একে ভূসংলগ্ন করলে আরও কমে যাবে বিভব, আরও বিভব যত কমবে ধারকত্ব তত বাড়বে। মাঝে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম যদি রেখে দিই বিভব আরও কমে যাবে, তাহলে এর ধারকত্ব আরও বাড়বে। অর্থাৎ একটা ধারক হচ্ছে এমন ব্যবস্থা যেটা পরিবাহী থাকবে, তার পাশে আরেকটা পরিবাহী থাকবে, দ্বিতীয় পরিবাহীটা ভূসংলগ্ন করা থাকবে, আর তাদের মাঝে একটা যদি পরাবৈদ্যুতিক মাধ্যম রেখে দিই তাহলে সেটা একটি খুব ভালো ধারক হয়ে যাবে। তুমি ওইখানে যে লেখাটা আছে সেটা পড়ে নেবে। এরপরে সেই রকম আমরা একটা ধারকের কথা এখানে ভাবছি, দেখো কীরকম না, এটা একটা পাত, কিন্তু এটা আমরা শুধু রেখা এঁকেছি। এটা বিরাট চাকতির মতো গোলকাকার বৃত্তাকার পাত হতে পারে, আয়তকার পাত হতে পারে। বৃত্তাকার পাতে আমি ভাবছি যার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, এ মানে পাই আর স্কোয়ার হবে যদি এটি বৃত্তাকার চাকতি হয়। এটা একটা চাকতি। ঠিক অনুরূপের চাকতি একটা নিচে রাখা আছে, তাদের মধ্যে সেপারেশন কত আছে, ডি আছে। এবং সেপারেশন ডি থাকার আছে এদের মধ্যে। নিচের পাতটায় দেখো, এটা পাত ভূসংলগ্ন করা আছে, আর মাঝখানে একটা কে পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হয়েছে, যে কথাগুলো আমরা বললাম যে ধারকত্ব কী করে বাড়ানো যেতে পারে। এখন এর তলমাত্রিক ঘনত্ব মনে করো সিগমা, তো এখানে তলমাত্রিক ঘনত্ব, পাত দুটির তলমাত্রিক ঘনত্ব সিগমা, এরও মাইনাস সিগমা, এর প্লাস সিগমা। তো এখানে একটু ভাবনার আছে যে আমরা দেখেছিলাম যে একটা পাত থেকে পাতের ক্ষেত্রফল, এখানে দেখো একটা পাতের এখান থেকে যদি তার সেই সমান্তরাল পাতের, বিস্তৃত সমতল পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়েছিল না, হাফ সিগমা বাই এপসাইলন নট, হাফ সিগমা বাই এপসাইলন নট। তাহলে এর জন্যে এই ওপরের পাতের জন্য এটা প্লাস সিগমা আছে, নিচের এটা প্লাস সিগমা, এটা কি আছে মাইনাস আধান আছে, আবেশের জন্য হবে এটা মাইনাস সিগমা। তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, হাফ সিগমা বাই এপসাইলন নট। এর জন্য কত হবে, এ তো নেগেটিভ, এও তো টানবে, তাহলে এর জন্য এটা হচ্ছে হাফ সিগমা বাই এপসাইলন নট। তাহলে দুটোই তো একই দিকে যোগ হয়ে গেলে কত হবে না, সিগমা বাই এপসাইলন নট। সেটা এখানে দেখানো আছে। এবার যদি কে মাধ্যম থাকে তাহলে সিগমা বাই হাফ সিগমা বাই কে এপসাইলন নট হয়ে যাবে, হাফ সিগমা বাই E1, আর E2 ওই মাইনাসটার জন্য নিচের দিকেই হচ্ছে হাফ সিগমা বাই কে এপসাইলন 2। তাহলে মোট ক্ষেত্র প্রাবল্য কত হয়ে গেল দেখো। এইটা কেন ক্ষেত্র প্রাবল্যে গেলাম আমরা না, ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে বিভব পার্থক্যের একটা সম্পর্ক ছিল, সেই E সমান মাইনাস ডিভি ডিএক্স বা ডিভি ডিআর পরে এসেছিল দেখো। তাহলে E সমান ভি বাই ডি, এখানে ফিক্সড যেহেতু আমরা সেই করেছিলাম যে সুষম তড়িৎ ক্ষেত্র আর অসম তড়িৎ ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে বিভবের যে সম্পর্ক ছিল সেইটা। তো এখানে তুমি দেখো এরপরে যে ভি সমান তাহলে কি করা হলো না, E সমান ভি বাই ডি, তাহলে ভি সমান ইডি, তাহলে ভি সমান ই এর মানটা লিখলাম, ডি লিখলাম সিগমা ডি বাই কে এপসাইলন নট। এটা ভি, কেন ভিতে গেলাম আবার না, ভি না গেলে আমি কিন্তু সি বার করতে পারবো না। ধারকত্ব কত হলো না, সি সমান হচ্ছে কিউ বাই ভি
বলো কিউটা কত হবে? তলমাত্রিক ঘনত্ব সিগমা, পাত্রার ক্ষেত্রফল এ। তাহলে আধান সমান হচ্ছে একক ক্ষেত্রফলে আধান আর মোট ক্ষেত্রফল গুণ করলেই কিউটা পেয়ে যাব। ভি এর মানটা বসিয়ে দিয়েছি, এটা পেয়ে গেলাম। এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, সি সমান কে এপসাইলন নট এ বাই ডি। তাহলে ধারকত্ব কী কীভাবে তোমার, এটাকে এইভাবেও লেখা যায় ডি বাই কে, এটাকে নিচে নামানো হয়েছে, এইভাবেও লিখতে পারি। তাহলে সি সমান হয়ে গেল কে এপসাইলন নট এ বাই ডি। ভীষণ এই যেটা করছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, এ যদি না পড়ে থাকে পরের বছর হয়তো পড়বে। অর্থাৎ এখানকার ইম্পর্টেন্ট, আমি আগে একটা বলেছিলাম স্থিতিশক্তি, আর এখানকার বললাম এই সমান্তরাল পাত ধারকের, এটা বলা হয় সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়, কে এপসাইলন নট এ বাই ডি। বলতো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পাতটার এরিয়া, পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব আর পরাবৈদ্যুতিক ধ্রুবক, তিনটে বিষয়ের ওপরে নির্ভর করে। কে যত বেশি হবে ধারকত্ব তত বাড়বে, এরিয়া যত বাড়বে, আমরা আগেই বলেছিলাম পরিবাহীর ক্ষেত্রফল যত বাড়ে ধারকত্ব তত বাড়ে, আর পাত দুটোর মধ্যে দূরত্ব যত কমবে তত ধারকত্ব বৃদ্ধি পাবে। এটাকেই আমরা একটু শেষে বলে দিচ্ছি যে যদি কেটা 1 হয়, অর্থাৎ শূন্য স্থান যদি থাকে, অর্থাৎ তোমার কে মাধ্যমটা নেই, শূন্য স্থান আছে, তাহলে কী হবে? কেটা উড়ে 1 হয়ে যাবে, এপসাইলন নট এ বাই ডি। যদি এটা সিজিএস সিস্টেমে ভাবি, তো সিজিএস সিস্টেমে আমরা বলেছিলাম যে 4 পাই এপসাইলন নটকে 1 করে দিলেই সিজিএস সিস্টেম হয়ে যাবে। তা আমার তো 4 পাই এপসাইলন নট নেই, আছে কি কে এপসাইলন নট এ বাই ডি ছিল, কে এপসাইলন নট এ বাই ডি। তাহলে আমাদের কী করেছি দেখো, একটা 4 পাই ওপরে গুণ করে নিয়েছি, নিচে একটা 4 পাই গুণ করেছি। তাহলে ওপরে যে 4 পাই এপসাইলন নট পেলে এটাকে আমি 1 করে নিলাম সিজিএস সিস্টেমের জন্যে। তাহলে আমার কী হয়ে যাবে সঙ্গে সঙ্গে কে বাই 4 পাই ডি। এটা হচ্ছে সিজিএস সিস্টেমে যদি অঙ্ক কখনো করো তাহলে তুমি এই ফর্মুলাটা পাবে, কে এ বাই 4 পাই ডি। যদি সেটা কে না থাকে বা শূন্য স্থান থাকে তাহলে এ বাই 4 পাই ডি। কোন কোন বিষয়ের উপর কীভাবে নির্ভর করেছে আমি একবার বলে দিলাম, আর সেটা এখানে আবার লেখাও আছে। এরপরে একটা কীরকম আছে দেখো, এখানে একটা ছবি দেওয়া হয়েছে, যে মিশ্র এই পাতটা সমান্তরাল পাত ধরো কি আছে দেখো, সব সেই ছবিটা ওই রকমভাবে আঁকা হয়নি। হ্যাঁ, হ্যাঁ দেখো এখানে এই সিগমা এ যা যা আছে, এটা E1 E2 যা যা ছিল, কিন্তু ব্যাপার হয়ে গেছে এখানে কি না, আগে এই পুরোটাই একই মাধ্যম ছিল অথবা পুরোটাই শূন্য স্থান ছিল। এখন কিন্তু বলছে না, এর অর্ধেকটা বা অর্ধেক না, খানিকটা অংশ টি বেদ, টোটাল তো ডি আছে এটা, তো টি বেদযুক্ত বেদের মধ্যে একটা কে পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা আছে, আর বাকিটা ফাঁকা থাকতে পারে। এটা 1 বায়ু শূন্য স্থান আছে, এটার বেদ কত? ডি মাইনাস টি। তাহলে E1 কত হবে না, সিগমা বাই আমরা কে এপসাইলন নট, কে মাধ্যম থাকলে এটা হয়। E2 কত হবে? সিগমা বাই এফ, কেটা নেই, এর 1 আছে, সিগমা বাই এপসাইলন নট। তাহলে এখানে বলো তো ভিটা কত হবে? দেখো এরপরে ভিটা কত হবে না, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে E1 টি। দেখো টি বেদযুক্ত, আমরা আগে ভি সমান ইডি করে দিয়েছিলাম, তো এখন E1 টি একটা পার্ট প্লাস E2 ইন্টু ডি মাইনাস টি। তাহলে ভি ইজ ইকুয়াল টু E1 এর ভ্যালু কত? সিগমা বাই কে এপসাইলন নট টি, আর এটা তো বলেছিলাম মাধ্যম নেই, সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি। এটা সিগমা বাই এপসাইলন নট কমন নিয়ে এই জায়গাটা করা হয়েছে, এর নিচে 1 রাখা হয়েছে, এটাকে কায়দা করে একটু, এটা টি বাই কে রাখা আছে, এটা তাও ডি মাইনাস টি বাই 1। কে যেহেতু এটা K2 থাকলে K1 K2 হতো, হ্যাঁ সেভাবে ব্যবহার করা যেতে পারতো, এটা কে আর এটা 1 আছে। এবার সি সমান কি কিউ বাই ভি, আগের মতোই এটা করে এলাম, সেই আগে যা বসানো হয়েছে নিয়ে তুমি কি পেলে? এপসাইলন নট এ বাই টি বাই কে প্লাস ডি মাইনাস টি বাই 1। যদি এটা বিভিন্ন মাধ্যম থাকে, বিভিন্ন বেদের, মনে করো ওটা X1 ওই যে সমান্তরাল পাতধারকটা, এটা যে আমরা দুটো মাধ্যম দিয়েছি, এটা হতে পারত K1 K2 K3 K4, বিভিন্ন রকম লেয়ারের X1 বেদ, X2 বেদ, X3 বেদ, X4 বেদ, এরকম বেদের যদি K1 K2 K3 K4 এরকম মাধ্যমগুলো পরপর সাজানো থাকে, তাহলে তার ধারকত্ব কত হবে? তাহলে তার ধারকত্ব হবে যে এপসাইলন নট এ
এখানেও ছিল এপসাইলন নট এ টি বাই কে ওয়ান, এখানে হবে এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু প্লাস ডট 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 এক্স এন বাই কে এন, এটা হবে তুল্য ধারকত্ব তার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত তুমি দেখে নেবে একটুকু। হ্যাঁ, তার মধ্যে যেটা বললাম যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এবং একটা পরিবাহী আহিত পরিবাহীতে বা আহিত ধারকে মোট সঞ্চিত স্থিতিশক্তি, এই দুটো রাশিমালা খুব একবার প্র্যাকটিসই করে নেবে একরকম। আর বাকি যেগুলো ফর্মুলা মনে রাখতে বলেছি সেই ফর্মুলাগুলো মনে রাখবে। অঙ্ক আজকেও দেওয়া যাচ্ছে না, আর একটু এগিয়ে যেতে হবে আমাদের ওই ধারকের সমবায়টা করার পরে অঙ্ক দেব। তো আজকে এই পর্যন্ত বললাম, আবার পরের দিনে বলা হবে।